স্প্রিং এমভিসির ক্ষেত্রে মূলত যেটা হয়, যেটা বলছিলাম, আমাদের অবশ্যই একটা ডিসপ্যাচার সাবলেট বা যে কোনো নাম হতে পারে। তো এখানে আমাদের যেটা করতে হয়, আমাদের এখানে কনফিগারেশনের কোডগুলো এখানে লিখতে হয়। তো ডিসপ্যাচ সাবলেটের মূলত মেইন ট্যাগ হচ্ছে বিনস। এই বিনস এর ভিতরে কি থাকে, বিনস এর ভিতরে আপনার কনফিগারেশন রিলেটেড যতগুলো বিন থাকবে সবগুলো বিন এখানে দিয়ে দিতে হয়। তারপর একদম আপনারা যতগুলো বিন এখানে পাচ্ছেন, এখানে যত বিন দেখা যাচ্ছে মধ্যে এক একটা অবজেক্ট, যেখানে আমি এখানে ডিক্লেয়ার করে রাখছি, এখান থেকে মূলত ইউজ করা হয়েছে আর কি। এখান থেকে অবজেক্ট গুলা আমরা ক্রিয়েট করে রাখছি। ওইটা আমরা দেখছিলাম যে আমরা নর্মালি একটা অবজেক্ট বিভিন্ন ওয়েতে ক্রিয়েট করতে পারি, নিউ এর মাধ্যমে করতে পারি, নিউ অবজেক্ট এভাবে করা যায়। অথবা আমরা করতে পারি হচ্ছে ইমপ্লিমেন্টেশন ক্লাসের মাধ্যমে করতে পারি, অথবা আমরা জেএনডিআই প্রসেস ইউজ করতে পারি। জেএনডিআই ইউজ করার মাধ্যমে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করে, বাট এটা হচ্ছে একটা আমরা এক্সএমএল ফাইলের মধ্যে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করছি। এই ফর এক্সাম্পল আমরা যদি এই অবজেক্টটার কথা চিন্তা করি, যেমন এটা হচ্ছে ডাটা সোর্স। তো ডাটা সোর্স এর মধ্যে আমরা এই অবজেক্টটার ক্লাস কি হবে, কোন ক্লাসকে সে ইউজ অবজেক্টটা বানাবে, এবং এটা হবে আইডি মানে হচ্ছে এবং এর প্রপার্টি গুলা কি হবে, কোথায় পাওয়া যাবে, সেগুলো আমরা এখানে ডিফাইন করে দিয়েছি। তো এই অবজেক্ট গুলা বা এই পুরো জিনিসটাকে বলা হয় আইওসি বা ইনভার্সন অফ কন্ট্রোল। মানে এই পুরো এক্সএমএল ফাইলটার নাম হচ্ছে আইওসি। তো এই আইওসি আমরা কেন ইউজ করি? এই আইওসি ইউজ করা হয় মূলত ডিপেন্ডেন্সি ইনজেকশনের জন্য, বা আমরা এখানে অবজেক্ট গুলা ডিক্লেয়ার করার জন্য, অবজেক্ট গুলা ইনস্ট্যান্সিয়েট করার জন্য। অবজেক্ট গুলো ইনস্ট্যান্সিয়েট করার জন্য নরমালি আমরা এই আইওসি টা ইউজ করে থাকি। আমরা কি ওই সফটওয়্যারটা তাহলে অফ করে, ওটা পজ হয়ে রয়েছে। বুঝি নাই। ফার্স্ট স্টোনেরটা ওটা হ্যাঁ, এটা এটা ইয়া করছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এখন স্টার্ট হয়েছে। হ্যাঁ, ওকে, ফার্স্ট হ্যাঁ ইয়া করা হয়েছে। আচ্ছা, এবার আমরা আমার এই হোটেল অনলাইন এই প্রজেক্টটা হচ্ছে স্প্রিং এমভিসি তে করা আর কি। তো সত্যি বলতে গেলে কি, আমার এই প্রজেক্টটা করতে খুব কষ্ট হয়েছে। মানে একদম ট্রুলি যদি বলি, এখানে আমার এই প্রজেক্টটা রান করাতে গিয়ে আমার মেবি আমার 1 উইক লাগছে, যে শুধু রান করাবো, আমি প্রজেক্টটা রান করাবো, 1 উইক লাগছে আমার। তো এখানে নরমালি যে কাজগুলো করতে হয়, এখানে এক্সএমএল ফাইলের মধ্যে কনফিগারেশনের এই কোডগুলো লিখতে হয়। আবার এই এক্সএমএল ফাইলের গঠনটা যদি আমরা দেখি, এক্সএমএল ফাইলের রুট রুট ট্যাগ হচ্ছে বিনস। রুট ট্যাগ হচ্ছে বিনস। এই বিনস এর ভিতরে নরমালি কি থাকে, এই বিনস এর ভিতরে নরমালি আমার আমার যে ইয়াগুলো থাকবে, যে ক্লাসগুলো থাকবে, সেই ক্লাসগুলো কোথায় থাকবে, কোন লোকেশনে থাকবে, সেটা বেস প্যাকেজটা বলে দিতে হয়, যাতে সে অটোমেটিক্যালি এখান থেকে এসে এই প্যাকেজে গিয়ে, বেস প্যাকেজে গিয়ে তার তার যত ধরনের ক্লাস থাকবে সবগুলাকে সে ইনজেক্ট করতে পারে বা অটোওয়্যার করতে পারে। এরপরে হচ্ছে রিসোর্স গুলা কোথায় থাকবে, সেই রিসোর্সের লোকেশনটুকু বলে দিতে হয়। এরপরে হচ্ছে আমাদের যতগুলা আমরা বিন বা যতগুলো অবজেক্টকে আমরা অটোওয়্যার করব, সবগুলো অবজেক্ট এখানে বলে দিতে হয়, ধরে ধরে বলে দিতে হয়। দ্যাট মিন্স আপনারা বুঝতে পারতেছেন, এটা হচ্ছে একটা লেন্দি প্রসেস বা এটা খুব কষ্টসাধ্য কোডিং আর কি। তো এই যে ডিসপ্লেসিভ সাবজেক্ট ডট এক্সএমএল যে জিনিসটা আমরা দেখতেছি, এই জিনিসটার অপর নাম হচ্ছে আইওসি, ইনভার্সন অফ কন্ট্রোল। অর্থাৎ এখানে আপনার পুরোপুরি কন্ট্রোলটাই কিন্তু মূলত এই ডিসপ্লেসিভ সাবজেক্টের থ্রুতেই হয়। দ্যাট মিন্স আমার কোনো যদি রিকোয়েস্ট আছে, এই রিকোয়েস্ট ফার্স্ট অফ অল ডিসপ্লেসিভ সাবজেক্টের থ্রুতে সে ইয়ার কাছে যাবে, কন্ট্রোলারের কাছে যাবে। ওটা আমরা স্প্রিং এমভিসি তে আরো ডিটেইলস জানবো, একটা রিকোয়েস্ট আসলে কিভাবে কন্ট্রোলার পর্যন্ত পৌঁছায়। ওই ইস্যুগুলো আমরা পরবর্তীতে দেখব। তো এই আইওসির কাজ হচ্ছে কি, এই আইওসির কাজ হচ্ছে মূলত আমাদের যে বিন গুলো আছে বা আমাদের যে অবজেক্ট গুলো আছে, সেই অবজেক্ট গুলাকে ইনস্ট্যান্সিয়েট করা নরমাল, এটা হচ্ছে কাজ। আর আপনারা চাইলে স্প্রিং এমভিসির এই প্রজেক্টের স্ট্রাকচারটুকু দেখে নিতে পারেন, এখানে টোটাল স্ট্রাকচারটুকু দেওয়া আছে। এখানে আবার হাইবারনেট, আপনি যদি হাইবারনেট কনফিগার করতে চান, তার জন্য এখানে আপনাকে কনফিগার করতে হবে। অর্থাৎ এখানে সবকিছু কনফিগারটা হাতে 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 কলমে করতে হয় আর কি, সবকিছু নিজে নিজে করতে হয়। তো আপনারা যদি কোনো সময় সুযোগ পান, তাহলে একটা স্প্রিং এমভিসি প্রজেক্ট করবেন।
যাতে বিষয়গুলো আরো ডিপলি জানতে পারেন আর কি। এগুলা একটা স্প্রিং এমভিসি প্রজেক্ট করা মানে হচ্ছে আরো ভালো করে শেখার জিনিসগুলো। এখন আমরা দেখবো একটা স্প্রিং বুট প্রজেক্ট কিভাবে আমরা করতে পারি। তো আমাদের স্প্রিং বুট প্রজেক্ট করার ওয়ে হচ্ছে মূলত বিভিন্ন ওয়েতে করতে পারি। আমরা একটা ম্যাভএম প্রজেক্ট থেকে একটা স্প্রিং বুট প্রজেক্ট করতে পারি, অথবা আমরা স্প্রিং ইনিশিয়ালাইজার থেকে করতে পারি, অথবা আইডির মাধ্যমে করতে পারি। স্প্রিং ইনিশিয়ালাইজারের মাধ্যমে কি হবে সেটা হচ্ছে আপনার, আমরা যদি যাই start.io, start start.spring.io, এই সাইট থেকে, এটা হচ্ছে স্প্রিং ইনিশিয়ালাইজার। এই সাইট থেকে আমরা একটা, আমাদের যতগুলা লাগবে, ডিপেন্ডেন্সি লাগবে, সবগুলা দিয়ে আমরা এখান থেকে একটা প্রজেক্ট স্প্রিং স্প্রিং বুটের প্রজেক্ট আমরা নামাইতে পারি। আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি আমরা ল্যাঙ্গুয়েজ কি ইউজ করতেছি, জাভা নাকি কটলিন। এরপর আমরা কি এখান থেকে সেই মেভেন প্রজেক্ট নিব নাকি এটা গ্রেডেল প্রজেক্ট নিব সেটা এখানে বলে দিতে পারি। আমরা এখানে স্প্রিং বুটের ভার্সন কত ইউজ করতেছি সেটা বলে দিতে পারি। আমরা এখান থেকে গ্রুপ আইডি, তারপরে আর্টিফ্যাক্ট আইডি, আর্টিফ্যাক্ট, এরপর হচ্ছে নেম, ডেসক্রিপশন চাইলে দিতে পারি, প্যাকেজ আমরা দিয়ে দিতে পারি। দেওয়ার পরে আমাদের যদি ডিপেন্ডেন্সি লাগে, এই ডিপেন্ডেন্সি গুলো আমরা এখান থেকে অ্যাড করে দিব। অ্যাড ডিপেন্ডেন্সি সেকশনে যাওয়ার পরে আমরা যদি সার্চ করি, ফর এক্সাম্পল আমি ওয়েবটা নিব, ওয়েব দিতে পারি, অথবা আমাদের মাইএসকিউএলটা লাগবে, মাইএসকিউএলটা আমরা এখানে দিয়ে দিতে পারি। আমাদের জেপিএ লাগবে, এখান থেকে দিয়ে দিতে পারি। দেন ফাইনালি আমরা এখান থেকে সেটা জেনারেট করে নিতে পারি। এটা হচ্ছে একটা প্রসেস। এরপরে আর একটা প্রসেস হচ্ছে আমরা এখান থেকে ইন্টেলিজে আইডিয়া থেকে আমরা এটা সহজেই করে নিতে পারি। তো ইন্টেলিজে আইডিয়া থেকে করার ওয়ে হচ্ছে আমরা নিউ থেকে যাব প্রজেক্ট, প্রজেক্ট থেকে আমরা এখান থেকে সিলেক্ট করব হচ্ছে স্প্রিং ইনিশিয়ালাইজার অথবা মেভেন। মেভেন থেকেও করে নিতে পারি, অথবা স্প্রিং ইনিশিয়ালাইজার থেকেও করে নিতে পারি। তবে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে স্প্রিং ইনিশিয়ালাইজার থেকে আমি প্রজেক্ট গুলা ক্রিয়েট করে থাকি। তো আমার এখানে প্রজেক্টের এসডিকে ভার্সন আমি ইউজ করছি 14, অর্থাৎ লেটেস্ট ভার্সন। আপনারা দ্যাট মিন্স আপনারা যেহেতু শিখতেছেন, আমি চাচ্ছি যে আপনারা লেটেস্ট ভার্সনেই থাকেন। দ্যাটস ওয়াই আমি এখানে জাভা 14 ইউজ করছি। এরপর হচ্ছে সে কোন ইউআরএল থেকে নামাচ্ছে সেটা আমার এখানে দেখাই দিচ্ছে, start.spring.io, ওই যে আমরা যে ইয়াটা দেখছিলাম, ইউআরএলটা দেখছিলাম। আমরা এখান থেকে নেক্সটে যাব। এখান থেকে আমাদের একটা ইয়া দিতে হবে, গ্রুপ আইডি দিয়ে দিতে হবে। গ্রুপ আইডি মূলত এটা হচ্ছে একটা প্যাকেজ নেম হিসেবে কনসিডার করবে। আচ্ছা, আপনারা আপনাদের ইয়াটা একটু মাউস স্পিকারটা একটু অফ করলে ভালো হয়। কি ব্রে ভাই আপনার টফ করেন। তো এখান থেকে আমাদের প্যাকেজিং আমরা বলে আমারটা দিতে হচ্ছে পারি। আছে। আমরা এখান থেকে এটাকে জার ফাইল হিসেবে ক্রিয়েট করব নাকি ওয়ার ফাইল হিসেবে ক্রিয়েট করব, এটা পরবর্তীতে চাইলে এটা কনফিগার করা যায়। এরপর হচ্ছে আমরা এখান থেকে জাভা ভার্সন ইউজ করব 14। দেন আমরা এখান থেকে নেক্সটে যাওয়ার পরে আমরা এখান থেকে আমাদের ডিপেন্ডেন্সি গুলা দিব। তো আমি এখানে প্রাইমারি আমাদের যে ডিপেন্ডেন্সিটা লাগবে জাস্ট ওইটা দিয়েই শুরু করব। তো আমি এখানে প্রাইমারিলি যেটা ইউজ করব সেটা হচ্ছে ওয়েব। ডিপেন্ডেন্সি গুলো নামানোর জন্য একটু সময় লাগতে পারে, আমাদের সেই সময়টা দিতে হবে।
এটা দেখছি এক এক আইডি তে এক এক রকম আচরণ করে, লাইক সাউন্ডটা একটা সেম আসতেছে না, জিনিসই সাউন্ডটা আর একটু যদি এক্লিপসে দ্রুত রান হয়। করতেছে। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে এখন? হ্যাঁ শুনতেছি। বলতেছি যে অনেক সময় দেখলাম স্প্রিং বুটে যখন কাজ করতে গেছিলাম, দেখলাম যে সেম জিনিসই এক এক আইডি তে এক এক রকম আচরণ করে, লাইক কোথাও মানে ইন্টেলিজেতে রান করতেছে, কোথাও আবার এক্লিপসে রান করতেছে, সেম জিনিস এক জায়গায় এরর দিতেছে, লাইক ভাইস ভার্সা। ওইটা কেন হয় অ্যাকচুয়ালি? না আসলে আমি এজ এ ডেভেলপার আমি কিন্তু আইডির প্রতি আমি দিতে পারি না, প্রায়োরিটি দিতে পারি না। বাট ভালো লাগে একটা ব্যাপার থাকে, দ্যাটস ওয়াই আমি ইন্টেলিজি ইউজ করি। মেইন কথা হচ্ছে আইডি ডাজন্ট ম্যাটার, তোমার কোড যদি ঠিক থাকে তুমি সব জায়গায় সেটাকে রান করাতে পারবে। এখানে আমরা এবার দেখে আসি আমাদের ডিপেন্ডেন্সি সবগুলো আশা করি চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি এখানে। তো এখানে যদি আমরা ডিপেন্ডেন্সির গুলার দিকে একটু তাকাই বা আমাদের যে জার ফাইল বা লাইব্রেরি ফাইল গুলো যেগুলো আসছে সেগুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ওই যে বলছিলাম আমাদের কিন্তু স্প্রিং বুটের মধ্যে এমবেডেড টমক্যাট দেওয়া থাকে, কিন্তু স্প্রিং এমভিসির মধ্যে এই জিনিসটা দেওয়া নাই। দ্যাটস ওয়াই আমাদের একটা টমক্যাটের একটা টমক্যাটের মধ্যে আমাদেরকে সেটা ডেপ্লয় করতে হয়। কিন্তু স্প্রিং বুটের ক্ষেত্রে এই জিনিসটা করা লাগে না, কারণ এখানে এমবেডেড টমক্যাট আমাদের বাই ডিফল্ট দেওয়া আছে, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এমবেডেড টমক্যাট। আর এই টমক্যাটের ভার্সন হচ্ছে লেটেস্ট ভার্সন 9.0.35, সম্ভবত এটাই লেটেস্ট আমি যতটুকু জানি আর কি, এরপরে আসলে হয়তো আমি জানবো না। তো আমরা যদি স্প্রিং বুটের পম এক্সএমএলটা দেখে আসি। পম এক্সএমএল হচ্ছে এটা মেভেনের স্ট্রাকচার। তো এই পম এক্সএমএল মধ্যে আমরা প্রথমত স্প্রিং বুটের স্ট্রাকচারের মধ্যে প্রথমত যেটা দেখবো, এখানে একটা প্যারেন্ট থাকবে। এখানে একটা প্যারেন্ট থাকবে। প্যারেন্ট হচ্ছে কি স্প্রিং বুট স্ট্যাটার প্যারেন্ট, অর্থাৎ প্যারেন্টের মধ্যে অবশ্যই একটা ভার্সন দেওয়া থাকবে। দ্যাট মিন্স আমরা এখানে যতগুলা ডিপেন্ডেন্সি এড করব, এই ডিপেন্ডেন্সি গুলো হচ্ছে এই ভার্সনের উপরে চলবে, এই ভার্সনের উপরে চলবে। এখানে এক্সপ্লিসিটলি আমাদের ভার্সন বলে দিতে হবে না, এই কারণে বলা হচ্ছে এটা হচ্ছে প্যারেন্ট, এটা প্যারেন্ট আর এগুলো হচ্ছে চাইল্ড। অর্থাৎ প্যারেন্টের যে ভার্সন সেই ভার্সনেই আমরা এখন আমাদের এই স্প্রিং বুটের চাইল্ড গুলো সেই ভার্সন নিয়ে নিবে। তো আমরা এখানে ভাই একটা নরমালি, কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। আচ্ছা, আপনি যে ভার্সন যেটা বললেন, প্যারেন্টের মধ্যে যে ভার্সন আছে 2.3.0 নাকি, ওই যে আমি অতটা দেখতে পাচ্ছি না। আচ্ছা তো আমি আবার দেখাই। আহ, এই আমরা যখন 2.0, কোনো ডিপেন্ডেন্সি আমরা যখন হ্যাঁ বলো। আমরা যখন কোনো আমরা যখন কোনো ডিপেন্ডেন্সি অ্যাড করি, তখন ডিপেন্ডেন্সির আর্টিফ্যাক্ট আইডির নিচে আমরা একটা ভার্সন ডিক্লেয়ার হ্যাঁ করি। আমি বলি, ওটা না ডিক্লেয়ার অ্যান্সারটা আমি করলেও দিই, চলবে নাকি? অ্যান্সারটা আমি দিই। আমরা চাইলে ডিপেন্ডেন্সি এড করার সময় ভার্সন দিতেও পারি, নাও দিতে পারি। যদি দিই এক্সপ্লিসিটলি, যদি আমরা ভার্সন বলে দিই তাহলে সে ওই ভার্সনটাই নিবে। আর যদি এক্সপ্লিসিটলি না বলে সে যদি স্প্রিং এর রিলেটেড না হয়, মানে স্প্রিং এর বাইরে যদি কেউ হয়, তখন সে আপার ভার্সনটাই নিবে। ভাইয়া যদি আমরা না অ্যাড করি তাহলে সে ওই আপনার স্প্রিং এর ভার্সন অনুযায়ী নিবে, আর যদি অ্যাড করে দেয় তাহলে সেই মানে ভার্সন হিসেবে নিবে, এই তো? হ্যাঁ রাইট। আর এখানে আমরা জাভা ভার্সন ইউজ করতেছি 14, সেটা আমরা এখানে প্রপার্টিজ ফাইলের মধ্যে দেখতে পাচ্ছি জাভা ভার্সন 14। এটা হচ্ছে আমাদের ফর্ম এক্সএমএল ফাইলের স্ট্রাকচার, এটা আমাদের জানতে হবে, কারণ আমাদের ইন ফিউচার যদি আমরা কোনো ডিপেন্ডেন্সি অ্যাড করি, তখন সেই ডিপেন্ডেন্সিটা আমাদের এই সেকশনের মধ্যে অ্যাড করতে হবে। তো আমরা বলছিলাম যে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করার পরে সেটা আমরা রান করতে পারবো। তো এটা রান করার আগে আমরা দেখে আসি এটার স্ট্রাকচারটা কি। এটার স্ট্রাকচারটা হচ্ছে ফার্স্ট অফ অল এখানে একটা অ্যাপ্লিকেশন থাকবে, স্প্রিং বুট টিউটোরিয়াল অ্যাপ্লিকেশন। এটার নাম হচ্ছে, এখানে আমি প্রজেক্টের নাম দিয়েছিলাম স্প্রিং বুট টিউটোরিয়াল, এই কারণেই এটা এখানে ওই নামেই নামটা হয়েছে স্প্রিং বুট টিউটোরিয়াল অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে, এই অ্যাপ্লিকেশনের মধ্যে তেমন কিছু নাই। এই অ্যাপ্লিকেশনের মধ্যে একটা মেইন মেথড আছে, যে মেইন মেথড থেকে আমরা এখানে যেটা করতেছি, মেইন মেথড থেকে আমরা যেটা করতেছি আমাদের স্প্রিং অ্যাপ্লিকেশন ডট রান, রানটা হচ্ছে একটা স্ট্যাটিক মেথড। এই রানটা হচ্ছে একটা স্ট্যাটিক মেথড। আমরা যদি এখানে মাউসটা রাখি, আমরা এখানে দেখতে পাবো এটা হচ্ছে একটা স্ট্যাটিক মেথড। তো এই রানের মধ্যে সে কি করে, সে একটা ক্লাস নেয় আর কিছু আর্গুমেন্ট থাকলে সেগুলা নিয়ে নেয়। তো
সে নরমালি যে ক্লাসটা নিচ্ছে ওই ক্লাসটাকে সে রান করায়, এটা হচ্ছে মূল কথা। এই রানের কাজ হচ্ছে এখানে যে ক্লাসটাকে সে নিচ্ছে ওই ক্লাসটাকে সে রান করাবে। এখন এখন আমরা দেখছিলাম, আমি আরেকটু এটা দেখাতে গেলে আমাদের স্প্রিং এমভিসি থেকে বারবার ঘুরে আসতে হবে। এটা আমরা স্প্রিং এমভিসি থেকে ঘুরে আসি। তো স্প্রিং এমভিসি তে দেখছিলাম যে আমরা এখানে একটা কাজ করছিলাম। এই যে এখানে আমরা বলছিলাম যে আমাদের বেস প্যাকেজটা চিনিয়ে দিতে হয় আসলে সে কোথায় থাকবে। তো সেটা আমাদের কিভাবে চিনিয়ে দিতে হয় সেটা হচ্ছে একটা ট্যাগের মাধ্যমে, যেটার নাম হচ্ছে কম্পোনেন্ট স্ক্যান, কনটেক্সট কম্পোনেন্ট স্ক্যান বেস প্যাকেজ। এভাবে আমাদের বেস প্যাকেজটা বলে দিতে হয়। তো এখানে নরমালি স্প্রিং বুট অ্যাপ্লিকেশন তিনটা নোটেশনের কাজ করে। তো নোটেশন গুলা কি কি আমি সেটা বলতেছি। একটা একটা হচ্ছে কনফিগারেশন, আর একটা হচ্ছে এনেবল অটো কনফিগারেশন, আর একটা হচ্ছে কম্পোনেন্ট স্ক্যান। এই তিনটা নোটেশনের কাজ হ্যাঁ, করে। অ্যানোটেশন নিয়ে একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ বলো। আমরা যখন নর্মাল জাভাতে অ্যানোটেশন গুলো ইউজ করতাম, লাইক ওভাররাইড, হ্যাঁ ওইগুলা তো কোনো মিনিং, মানে আমি যদি এটা রিমুভ করে দিতাম হ্যাঁ কোনো মিনিং এরর করতো না অথবা এরর দিত না। তো এখানে যখন আমি অ্যানোটেশন গুলো রিমুভ করে দিই তখন আমার এরর দেয় কেন, অথবা এই হ্যাঁ অ্যানোটেশন গুলা কেন বেশি ইম্পর্টেন্ট? এটার অ্যান্সারটা, অ্যানোটেশনের ইম্পর্টেন্স কি, জাভাতে অ্যানোটেশনের ইম্পর্টেন্স কি, এটার অ্যান্সারটা আমি এখন দিলাম না। বাট এটা আমি আশা করি আমাদের অ্যানোটেশন নিয়ে কাজ করতে হবে কোন লেকচারে সেটা আমি একটু দেখে আসি। আমরা স্প্রিং এওপি নামক একটা সেকশন আমরা দেখবো, তাই না? জি ভাই, একটা ছিল। হ্যাঁ, স্প্রিং এওপি নামক একটা সেশন আছে। তখন আমি এটার অ্যান্সার দিয়ে দিব। আমাদের এই নোটেশন গুলো আসলে কিভাবে ভাই, ক্রিয়েট করতে হয় এবং আমাদের কিভাবে কাজে লাগে সেটা আমরা তখন দেখে নিব। ওকে ভাই। কারণ ওই দিন আমি যদি এখন সেটা মুখে বলি তোমাদের হয়তো সেটা, আপনাদের হয়তো সেটা মাথায় থাকবে না। আহ, কারণ হচ্ছে মুখে বলার চেয়ে সেটা প্র্যাকটিক্যালি বলা আমার কাছে মনে হচ্ছে সেটা আরো বেশি কাজের হবে আর কি। ওকে। আচ্ছা, এবার আমরা আসি। তো স্প্রিং বুট অ্যাপ্লিকেশন মূলত আমি আগে বলছি এটা হচ্ছে তিনটা নোটেশনের কাজ করে। একটা নোটেশন হচ্ছে এনেবল অটো কনফিগারেশন। আমরা যেহেতু এখানে সবকিছু অটোমেটিক্যালি কনফিগার করতেছি, আমরা এখানে এক্সএমএল ফাইল ইউজ করতেছি না, নিজে নিজে কনফিগার করতেছি না। দ্যাটস ওয়াই আমাদের এটা এনেবল অটো কনফিগারেশন অ্যানোটেশনটা দিতে হবে। আমরা চাইলে এই অ্যানোটেশনটা ইউজ, আমরা যদি এই অ্যানোটেশনটা ইউজ না করি দ্যাট মিন্স আমাদের ওই তিনটা অ্যানোটেশন অবশ্যই দিতে হবে। তো অ্যানোটেশন গুলা কি কি বললাম, একটা হচ্ছে এনেবল অটো কনফিগারেশন, আর একটা হচ্ছে কম্পোনেন্ট স্ক্যান, ঠিক আছে, আর একটা হচ্ছে কনফিগারেশন। এই তিনটা ভাইয়া নোটেশন। তাহলে হ্যাঁ বলো। স্প্রিং বুট অ্যাপ্লিকেশন অ্যানোটেশনটা স্প্রিং বুট অ্যাপ্লিকেশন অ্যানোটেশনটা এই তাহলে এই কনফিগারেশন, এনেবল অটো কনফিগারেশন, কম্পোনেন্ট স্ক্যান, এই তিনটে মেথডের একসঙ্গে ওটাতেই কাজ করে, এই তো? হ্যাঁ, এই তিনটা নোটেশনের কাজ কি সেটা এখন আমরা জানবো। এগুলোর কি কনফিগারেশন, ভিন্ন ভিন্ন কাজ আছে না, মানে অন্যান্য কনফিগারেশনের কোথাও এই নোটেশনটা মেইন যখন আমরা মেথড ইউজ বাদে? করি, হ্যাঁ কনফিগারেশনের নোটেশনটা যখন আমরা ইউজ করি, কনফিগারেশনের নোটেশন যখন আমরা ইউজ করি দ্যাট মিন্স আমরা ওই ক্লাসের ভিতরে কোনো বিন ডিক্লেয়ার করতে পারবো। সে ফর এক্সাম্পল আমার একটা বিন ডিক্লেয়ার করা লাগবে এখানে, তখন আমরা এখানে বিন নোটেশনের মাধ্যমে এখানে একটা বিন ডিক্লেয়ার করে নিতে পারি। যেমন আমি এখানে পাবলিক পাসওয়ার্ড এনকোডার, এখানে আশা করি সেটা পাওয়া যাবে না। সে ফর এক্সাম্পল আমি একটু ইয়া করি, এক্স ওয়াই জেড মনে করেন একটা ক্লাস, এই এক্স ওয়াই জেড এর একটা অবজেক্ট আমরা এখানে রিটার্ন করব, রিটার্ন সামথিং নিউ এক্স ওয়াই জেড এই টাইপের সামথিং। অর্থাৎ আহ, আমরা যখন কনফিগারেশন অ্যানোটেশন ইউজ করি দ্যাট মিন্স ওই ক্লাসের ভিতরে আমরা কি করতে পারবো, ওই ক্লাসের ভিতরে যত বিন গুলো আমরা ডিক্লেয়ার করতে পারবো। আদারওয়াইজ বিন ডিক্লেয়ার করা যাবে না ওই ক্লাসের ভিতরে। তো সেকেন্ডলি আসি, আমাদের এখানে যেহেতু সবকিছু অটোমেটিক কনফিগারেবল কোড, দ্যাটস ওয়াই এখানে আরেকটা নোটেশন আমরা যেটা দেখতে পাইছি সেটা হচ্ছে এনেবল অটো কনফিগারেশন, আর একটা হচ্ছে
কম্পোনেন্ট স্ক্যান অর্থাৎ এটার বেস প্যাকেজটা দেখাই দেওয়া, অর্থাৎ এটার বেস প্যাকেজ হচ্ছে এই, এটা হচ্ছে এই বেস প্যাকেজ এবং এর সাব প্যাকেজ, বেস প্যাকেজ এবং সাব প্যাকেজের মধ্যে যত ধরনের ক্লাস থাকবে সবগুলাতে আমরা চাইলে কম্পোনেন্ট স্ক্যান বা সার্ভিস অথবা রিপোজিটরি এগুলো আমরা ডিক্লেয়ার করে দিতে পারবো। এখানে এক্সপ্লিসিটলি সেটা আর বলা লাগবে না, অর্থাৎ আমাকে এখানে কম্পোনেন্ট স্ক্যান দিয়ে বেস প্যাকেজটা ধরাই দিতে হবে না। আর কোনো এই তিনটা নিয়ে আর কোনো কোয়েশ্চেন আছে? কিবরিয়া? ভাইয়া কম্পোনেন্ট স্ক্যান নিয়ে যদি একটা লাইভ কোডিং এক্সাম্পল দিতেন। হ্যাঁ, কম্পোনেন্ট স্ক্যানটা আমি এখানে তোমাদের দেখাইলাম, সেটা হচ্ছে এই যে আমাদের এখানে কম্পোনেন্ট স্ক্যান বেস প্যাকেজ, এই জিনিসটা আমাদের বেস প্যাকেজ যখন বলে দিছি com.futel, দ্যাট মিন্স আমার এখানে com.futel নামক একটা প্যাকেজ আছে। এই প্যাকেজের আন্ডারে যতগুলো সাব প্যাকেজ আছে ওই সাব প্যাকেজ গুলোর মধ্যে যদি আমি কোনো ধরনের ডিপেন্ডেন্সি ইনজেকশন করতে চাই আমি করতে পারবো, এটা বোঝাই। বোঝা গেল? আর এখানকার জি ভাইয়া। কম্পোনেন্ট স্ক্যান মানে আমি যদি এখানে বলি কম্পোনেন্ট স্ক্যান, এখানে একটা আমার বেস প্যাকেজ বলে দিতে হবে, বেস প্যাকেজ। তো বেস প্যাকেজের মধ্যে আমার বেস প্যাকেজ কি হবে সেটা বলে দিতে হবে com ডট স্প্রিং বুট টিউটোরিয়াল, দ্যাট মিন্স আমি বলে দিলাম যে আমার এটা হচ্ছে বেস প্যাকেজ, অর্থাৎ এই প্যাকেজের ভিতরে, আচ্ছা এরপর আর একটা আছে এই, এটা বলে দিলাম আমার বেস প্যাকেজ। এরপরে যদি আমি কোনো সাব প্যাকেজও করে থাকি সেটাও সে স্ক্যান করে নিবে। তো আমাকে এখানে এখানে একটা রেড অ্যালার্ট দেখাচ্ছে, রেড অ্যালার্ট কেন দেখাচ্ছে সেটা বলা হচ্ছে, এটা হচ্ছে রিডান্ডেন্ট, যেহেতু আমরা এখানে অলরেডি স্প্রিং বুট অ্যাপ্লিকেশন ইউজ করে ফেলছি, দ্যাটস ওয়াই আমার এটা আর লাগবে না, এই কথাটুকু সে বলে দিচ্ছে। আর কোনো কোয়েশ্চেন আছে? এটা কি কাইন্ড অফ ইম্পোর্টার মতো কাজ করতেছে না? বুঝি নাই। এটা কি কাইন্ড অফ ইম্পোর্টার মতো কাজ করতেছে না? আমি একটা প্রজেক্ট আরেকটা প্রজেক্টের কাজগুলো ইম্পোর্ট করব। না, এটা ওয়ান কাইন্ড অফ ইম্পোর্ট না, এটা কি এটার মেইন ফ্যাক্টর হচ্ছে বেস, আমরা বেস প্যাকেজ, এটা আমরা কেন দেখাই, এটা দেখানোর মেইন রিজন হচ্ছে আমরা যে ডিপেন্ডেন্সি ইনজেকশন গুলো করব ইন ফিউচার, আমাদের তো ডিপেন্ডেন্সি ইনজেকশন করতে হবে বা আমাদেরকে জি তো ভাইয়া। অটো ওয়্যার করতে হবে। মানে অটো ওয়্যার শব্দটা হুম আমরা ইউজ করতেছি কারণ হচ্ছে আমরা অটো ওয়্যারের মাধ্যমে ডিপেন্ডেন্সি ইনজেকশন গুলো করব। তো আমাদের তো অটো ওয়্যার করতে হবে, তো আমরা অটো ওয়্যার তখনই ইউজ করতে পারবো যদি আমার ওইটার বেস প্যাকেজ আমরা ওই এক্সএমএল ফাইলের মধ্যে বলে দিই, এই এক্সএমএল ফাইলের মধ্যে বলে দিই। তো আমাদের এখানে তো স্প্রিং বুটের মধ্যে তো এক্সএমএল ফাইল আসলে নাই, তাহলে সে কিভাবে বুঝবে এখানে এটার বেস প্যাকেজ কোনটা, সে বুঝবে কিভাবে, তাকে তো চিনাই দিতে হবে। তো এখানে চিনানোর মেইন ওয়ে হচ্ছে আমরা যদি এখানে স্প্রিং বুট অ্যাপ্লিকেশন যে প্যাকেজের, সে বাই ডিফল্ট ওই প্যাকেজটাকেই সে বেস প্যাকেজ হিসেবে ধরে নিবে। ভাইয়া তার মানে হচ্ছে যে আমরা এটার মাধ্যমে প্যাকেজ বলে দিয়ে ওটাতে এক্সএমএল ফাইলে কনফিগার করে আমরা বলে দিতে পারি, এটা উইদাউট আমাদের কোনো অবজেক্ট ক্রিয়েট করা ছাড়াই আমরা ডিপেন্ডেন্সি ইনজেকশনের মাধ্যমে ওই অবজেক্টটা নিয়ে কাজ করতে পারি, এই তো? রাইট। আচ্ছা এবার ওকে আমরা ভাই, অ্যাপ্লিকেশনটা ঠিক রান আছে। করি। আমি বলছিলাম এটা আমরা প্রজেক্টটা ক্রিয়েট করার পরে সেটা আমরা রান করতে পারবো, এটা হচ্ছে প্রোডাকশন গ্রেড অ্যাপ্লিকেশন। কিন্তু আহ, দুর্ভাগ্য হলো সত্য, স্প্রিং এমভিসিতে এটা সম্ভব না, স্প্রিং এমভিসিতে শুরুতে রান করার চিন্তা ভাবনা করা যায় না। আচ্ছা আমার এখানে 8080 পোর্টটা অলরেডি ইউজ আছে, আমি এটাকে একটু অফ করে আসি।
তো আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাপ্লিকেশন টমক্যাট স্টার্টেড সাকসেসফুলি। দ্যাট মিন্স আমরা এটা এই লাইনটা যখন দেখবো আমরা বুঝতে পারবো আমাদের অ্যাপ্লিকেশনটা রান হয়েছে, তো আমাদের টমক্যাটটা স্টার্ট হয়ে গেছে। তো এটা পোর্ট হচ্ছে 8080 বাই ডিফল্ট, এখানে আমরা কোনো ধরনের পোর্ট বলে দিই নাই, দ্যাটস ওয়াই এটা বাই ডিফল্ট 8080 পোর্টের মধ্যে রান করবে। তো আমাদের টমক্যাটের ভার্সন ওই যে আমরা দেখছিলাম 9.0.35, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা তাহলে আমাদের 8080 পোর্টের মধ্যে কি বলে সেটা আমরা দেখে আসি। তো আমরা যখন এই পেজটা দেখবো দ্যাট মিন্স আমাদের বুঝতে হবে আমাদের অ্যাপ্লিকেশনটা রান হয়েছে, বাট এখানে একটা কথা বলা হয়েছে, এখানে 404 নট ফাউন্ড এই টাইপের কিছু একটা বলছে। আর একটা এখানে এখানে একটা হোয়াইট লেভেল এরর ধরাই দিয়েছে আমাকে। তো হোয়াইট লেভেল এররটা যদি আমরা এখানে দেখি, এররের মধ্যে বলা হচ্ছে কি, দিস অ্যাপ্লিকেশন হ্যাজ নো এক্সপ্লিসিট ম্যাপিং ফর রুট, অর্থাৎ এটা রুটের জন্য কোনো ধরনের ম্যাপিং দেওয়া নাই। দ্যাট মিন্স আমরা চাইলে একটা রুটের জন্য ম্যাপিং দিয়ে আসি, আহ, তখন আমরা হয়তো আমাদের অ্যাপ্লিকেশনের চেহারা একটু চেঞ্জ হবে বলে মনে হচ্ছে। তো রুটের জন্য একটা ম্যাপিং আমরা চাইলে এখানেই দিয়ে দিতে পারি, অথবা আমরা এখানে একটা কন্ট্রোলার ক্রিয়েট করে নিতে পারি। তো ফার্স্ট অফ অল আমি এখানে একটা প্যাকেজ ক্রিয়েট করে নিলাম, কন্ট্রোলার। তো আমি এখানে একটা জাভা ক্লাস নিলাম, স্প্রিং বুট টেস্ট কন্ট্রোলার। তো এটা যে একটা কন্ট্রোলার সেটা আমাদের আহ, পরিচয় করানোর জন্য আমরা এখানে একটা নোটেশন ইউজ করব। আমি খুব সহজে দেখানোর জন্য এটা ফার্স্ট অফ অল আমি একটা রেস্ট কন্ট্রোলার হিসেবে ডিক্লেয়ার করতেছি। রেস্ট কন্ট্রোলার হচ্ছে ওয়ান কাইন্ড অফ কন্ট্রোলার, এটা আমি পরবর্তীতে আসতেছি। রেস্ট কন্ট্রোলার কিভাবে কিভাবে আসে সেটা আমি দেখাই দিব আপনাদের। আমরা যখন রেস্ট নিয়ে কাজ করব তখন সেটা আরো ডিটেইলস জানতে পারবো। তো আমি এখানে একটা ম্যাপিং দিই, গেট ম্যাপিং। এটা হচ্ছে আমাদের সেই রুট পাথ। প্লাবন ভাই মিউট করেন। আর আমি এখানে রিটার্ন করলাম হ্যালো ওয়ার্ল্ড। এখন আমরা যদি রান করি আশা করি আমরা রুট পাথের মধ্যে হ্যালো ওয়ার্ল্ডটা দেখতে পাবো এজ এ রিটার্ন। আমাদের অ্যাপ্লিকেশন রান হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যেটা রিটার্ন করছিলাম সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্রম রেস্ট কন্ট্রোলার। তো এবার আমরা রেস্ট কন্ট্রোলার ইউজ করব না, আমরা একটা ভিউ দেখতে চাচ্ছি, সুন্দর মতো একটা এইচটিএমএল ভিউ দেখতে চাচ্ছি। তো আমি যেটা করব, এখানে আমাদের টেমপ্লেট নামক কিছু একটা আছে, এই টেমপ্লেটের ভিতরে আমি একটা এইচটিএমএল পেজ নিব। এইচটিএমএল পেজ নেওয়ার আগেও আমাদের যেটা করতে হবে, আমরা এখানে একটা টেমপ্লেট ইঞ্জিন ইউজ করব। টেমপ্লেট ইঞ্জিন মানে হচ্ছে টেমপ্লেট ইঞ্জিন বলতে মূলত যেটা বোঝায়, আমরা জানি নরমালি স্ক্রিপ্টিং যে পেজগুলো আমরা নরমালি আমরা ভিউ পেজ হিসেবে ডিক্লেয়ার করি, ফর এক্সাম্পল জেএসপি পেজ হতে পারে, অথবা এইচটিএমএল পেজ হতে পারে, অথবা এক্সএসটিএমএল পেজ হতে পারে। ওই পেজগুলোতে আমরা কন্ট্রোলার থেকে কোনো কিছু যদি ভিউতে দেখাতে চাই তখন আমাদের একটা ইঞ্জিনের প্রয়োজন হয়। তো স্প্রিং এর ক্ষেত্রে সবচেয়ে পপুলার ইঞ্জিন হচ্ছে টাইমলিপ। আমরা এখানে টাইমলিপ ইঞ্জিনটা আমরা এখানে অ্যাড করে নিব, টাইমলিপ ইঞ্জিনের ডিপেন্ডেন্সিটা এখানে দিব। তো আমরা ডিপেন্ডেন্সিটা এখান থেকে আমরা ইজিলি সহজে নিয়ে নিতে পারি। ডিপেন্ডেন্সির মধ্যে আমরা যখন এখানে দিলাম আমাদের এখানে একটা গ্রুপ আইডি দিতে হবে বলছে, আর একটা হচ্ছে আর্টিফ্যাক্ট আইডি দিতে হবে বলছে। তো আমরা গ্রুপ আইডি এটাই রাখলাম, অ্যাকচুয়ালি এটাই। টাইমলিপ
তো আমাদের এটা মেভেন্টে ইনপুট করে নিতে হবে। আমরা মেভেন ইনপুট করে নিলাম। তো আমি এইচটিএমএল পেজটা আরেকটা প্রজেক্ট থেকে কপি করে নিয়ে আসি। তো আমরা যখন টাইম লিভ ইউজ করব, এটা অবশ্যই ম্যান্ডেটরি যে আমাদের টাইম লিভের একটা নেম স্পেস আছে, এই নেম স্পেসটা এখানে দিতে হবে। সেই নেম স্পেসটা হচ্ছে xml ns th, তারপরে এখানে th না দিয়ে এখানে এখানে আমরা যে কোনো কিছু দিতে পারি। যদি আমরা যে কোনো কিছু দিয়ে থাকি তখন সেক্ষেত্রে আমাদের এখানে ওইটা কোলন দিয়ে তারপরে সেটাকে কল করতে হবে। আমি বলছি কি th কোলন টেক্সট, এখানে একটা টেক্সট আসবে যেটা আসবে কন্ট্রোলার থেকে, কন্ট্রোলারের মডেল থেকে। তো আমরা সেটা দেখাই দিব কিভাবে আসে। সেখানে আমি জাস্ট বলছি কি হ্যালো, ওয়েলকাম টু ইউর ওয়েলকাম টু আওয়ার অ্যাপ, এতটুকুই। এখানে কিছু একটা টেক্সট যেটা কন্ট্রোলার থেকে আসবে, মানে আমার কন্ট্রোলার থেকে এখানে কিছু একটা এসে বসবে এই জায়গায়, সেটাই বলছি স্প্যানের মাধ্যমে সেটা দেওয়া আছে। তো এখানে আমাদের আরো একটা কনফিগার করতে হবে। আমাদের এই টেমপ্লেটটা যে আহ, কোথায় আছে সেটা আমাদের টাইম লিভকে বলে দিতে হবে। যদিও বা আমি এখানে অ্যাপ্লিকেশন প্রপার্টিস এর মধ্যে কোনো কনফিগারেশন এখনো লিখি নাই। তো আমাদের ওই কনফিগারেশনটুকু বলে দিতে হবে, আমাদের এই এইচটিএমএল ফাইলগুলো কোথায় থাকবে সেটা বলে দিতে হবে। তো সেটা বলার জন্য আমাদের নরমালি এই সাইটটা প্রপার্টিস ফাইল আমাদের এখানে অ্যাড করতে হবে। তো আমরা জানি প্রপার্টিস ফাইল কি, জাভাতে প্রপার্টিস ফাইল হচ্ছে নরমালি কি ভ্যালু পেয়ার আকারে থাকে। এখানে কি হচ্ছে এই অংশটুকু, আর ভ্যালু হচ্ছে পরের অংশটুকু। এখানে আমরা বলছি কি টাইম লিপের কেস হচ্ছে ফলস, টাইম লিপ এনেবল কিনা এনেবল, ট্রু। টাইম লিপের প্রিফিক্স মানে টাইম লিপ কোথায় থাকবে সেটা আমরা বলে দিছি। এরপর হচ্ছে আমরা এখানে বলে দিছি কি আহ, এখানে এটার অর্থ হচ্ছে টেমপ্লেট, এবং টেমপ্লেটের ভিতরে যদি কোনো সাব ডিরেক্টরি থাকে ওই ডিরেক্টরির ভিতরে টাইম লিপ পাওয়া যাবে। আর টাইম লিপ গুলা কোন এক্সটেনশনের মধ্যে থাকবে সেটা আমরা এখানে বলে দিচ্ছি ডট এইচটিএমএল, মানে এটা হচ্ছে ভিউ রিজলভার। আমাদের ভিউ রিজলভার করা হচ্ছে এইচটিএমএল পেজ। এবার আমরা আসি। ভাইয়া কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ভাইয়া অ্যাপ্লিকেশন প্রপার্টিসে যান একটু। হ্যাঁ বলো। ভাইয়া অ্যাপ্লিকেশন প্রপার্টিসে এখানে যে আপনি ক্লাস পাথটা দিয়েছেন, ক্লাস পাথের পর আমরা যে টেমপ্লেটের মধ্যে এইচটিএমএল ফাইলটা নিয়েছি, এটা কি অন্য জায়গা নিয়ে যায় না? অন্য জায়গায় হ্যাঁ নিতে নিজস্ব পারবা, ভাবে নিয়ে এটা as you সেটা এখানে wish। পাথ দিয়ে দিলাম। হ্যাঁ তোমাকে তখন ফুললি কোয়ালিফাইড পাথ বলে দিতে হবে। এখানে ক্লাস পাথ মানে বোঝাই হচ্ছে আমার এই ক্লাস পাথের এই অংশটুকু। মানে রিসোর্সের অংশটুকু, এই তো? হ্যাঁ এটা কনফিগারেবল, তুমি তোমার মতো কনফিগার করতে পারবা। এখানে তুমি মন চাইলে প্রজেক্টের প্রজেক্টে রাখবো কেন, আমি চাইলে প্রজেক্টের বাইরে কোনো একটা জায়গায় রাখলাম, ডাজন্ট ম্যাটার। বাট আমাকে এটা লোকেশনটুকু বলে দিতে হবে এটা কোথায় আছে। সেটা লোকেশন ক্লাস পাথ হ্যাঁ স্ল্যাশের পর ওই বাদ বাকিটা লোকেশনে বলে দিতে হবে, এই তো? রাইট। আচ্ছা, এবার আমরা এই টেস্ট ডট এইচটিএমএল এটার মধ্যে যে অ্যাপ নেমটা আসবে বলছি সেটা কিভাবে দিতে হয় সেটা আমরা দেখে নিই। এখানে আমি একটা মডেলের অবজেক্ট নিলাম, কারণ আমরা যেহেতু রিকোয়েস্টের মধ্যে আমাদের একটা মডেল যাবে, দ্যাটস ওয়াই আমাদের এখানে প্যারামিটার একটা মডেল নিতে হবে। মডেল 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 ডট অ্যাড অ্যাট্রিবিউটের মধ্যে দুইটা প্রপার্টি আছে, একটা হচ্ছে কি আর একটা হচ্ছে ভ্যালু। তা আমাদের কি এর নাম ছিল, কি ছিল কোনটা, কি ছিল হচ্ছে এটা, এটাকে আমি কপি করলাম। বুট শব্দটা মূলত আসছে বুটস্ট্র্যাপ থেকে।
তা আমি এখানে এখন আমরা এখান থেকে কোনো স্ট্রিং রিটার্ন করব না, আমরা এখন একটা ভিউ পেজকে রিটার্ন করব। সেই ভিউ পেজটা হচ্ছে আমাদের টেস্ট, এই টেস্ট ডট এইচটিএমএল। দ্যাট মিন্স আমরা এখানে টেস্ট দিলে পরবর্তী অংশটুকু সে বুঝে নেবে, যেহেতু আমরা পরবর্তী অংশটুকু এখানে বলেই দিছি এক্সটেনশন কি হবে। এবং এটাকে আমরা কন্ট্রোলার হিসেবে, রেস্ট কন্ট্রোলার হিসেবে ডিক্লেয়ার করতে পারবো না, যেহেতু এটাকে একটা ভিউ পেজকে রিটার্ন করে, সেহেতু আমাদের এটা ডিক্লেয়ার করতে হবে কন্ট্রোলার। কন্ট্রোলার হচ্ছে নরমালি একটা এইচটিএমএল পেজকে রিপ্রেজেন্ট করে, আর রেস্ট কন্ট্রোলার হচ্ছে একটা রেস্ট প্রডিউস করে বা একটা ডাটা ডাটা রিপ্রেজেন্ট করে। ওটা পরবর্তীতে আসতেছি, আমরা যখন রেস্ট নিয়ে কাজ করব, রেস্ট অ্যাপ্লিকেশন নিয়ে যখন কাজ করব, তখন সেক্ষেত্রে আমরা রেস্ট কন্ট্রোলার সম্পর্কে বিস্তারিত জানবো। আমি এটাকে রান রেস্ট করলাম। মানে তো হচ্ছে কালেক্ট, হ্যাঁ ভাই, মানে রেস্ট ইয়ার হচ্ছে যে একসাথে অনেকগুলো ডাটাকে কালেকশন অফ ডাটা হ্যাঁ, জাস্ট একটা ডাটা রিপ্রেজেন্ট দিবে, এর বাইরে কিছু না। রেস্ট মানে হচ্ছে ডাটা রিপ্রেজেন্ট দেওয়া, সে একটা ভিউ রিটার্ন আসে নিয়ে যাবে। ভাইয়া ওই রেস্ট কন্ট্রোলার দিলে শুধুমাত্র এক্সএমএল কিংবা জেসন আকারে ভ্যালু দিবে, এই জন্য আমরা রেস্ট কন্ট্রোলারটা ইউজ করি, রাইট? না, আসলে এমন না। এটা আসলে আমরা চাইলে একটা, কিছুক্ষণ আগে তো আমি এক্সাম্পল দিই না, আমি তো জাস্ট একটা প্লেন স্ট্রিং দিছি। আমরা 8080 পোর্টের মধ্যে রান করলাম। আচ্ছা, এটার নাম হচ্ছে টেমলেটস, দ্যাটস ওয়াই সে এখানে বলে দিচ্ছে যে আমাদের যে ইয়াটা আছে সেটা পাচ্ছে না। এখানে সে বলে দিচ্ছে ক্যান নট ফাইন্ড টেমলেট লোকেশন, এই লোকেশনটা সে পাচ্ছে না, সেটা বলে দিল। তো আমরা ওটা একটু টিক করে দিয়ে আসি। এখন আশা করি ওই ইররটা নাই। এখন যদি আমরা এটাকে রান করি, আমরা সুন্দর মতো একটা এইচটিএমএল ভিউ দেখতে পাবো। ওয়েলকাম টু স্প্রিং বুট। এই স্প্রিং বুট লেখাটা আসতেছে আমাদের ওই কন্ট্রোলার থেকে, কন্ট্রোলারের মডেলের মাধ্যমে আমরা সেটা পাস করছিলাম। তো এটা হচ্ছে আমাদের স্প্রিং বুট নিয়ে হ্যালো ওয়ার্ল্ড প্রজেক্ট। এবং এই প্রজেক্ট নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চন থেকে থাকলে করতে পারেন না, কারণ আমাদের বেসিক গুলো আসলে বুঝতে হবে, আদারওয়াইজ এগুলো যদি না বুঝি, ইন ফিউচার আমরা যখন এখানে ডাটাবেস কানেক্টিভিটি নিয়ে কাজ করব, ডাটাবেস নিয়ে কাজ করব, রেস্ট নিয়ে কাজ করব, অথবা এওপি, অথবা আমরা আরো বড় বড় ফিচার গুলো নিয়ে যখন আমরা আগাবো, তখন এই জিনিসগুলো না বুঝলে আসলে আগানো যাবে না, আগানো কঠিন হয়ে যাবে। তো আপনারা কাইন্ডলি যদি কোনো কোয়েশ্চন থাকে তাহলে কোয়েশ্চন করতে পারেন। হ্যাঁ, একটু কুইক রিভিউ দিবেন জাস্ট ওই মডেলের পার্টটা। বুঝি নাই। জাস্ট একটা কুইক রিভিউ, যে কোন জায়গায় কি করছেন, জাস্ট আচ্ছা একটা আচ্ছা, কুইক রিভিউ। হ্যাঁ হ্যাঁ, আমরা তাহলে একটা রিক্যাপ দিয়ে আসি। রিক্যাপটা হচ্ছে, ফার্স্ট অফ অল আমরা যেটা করতে পারি, আমরা একটা স্প্রিং বুট প্রজেক্ট আমরা 3 ওয়েতে করতে পারি। 3টে ওয়ের মধ্যে একটা ওয়ে হচ্ছে আমরা start.spring.io, এখান থেকে আমরা একটা স্প্রিং বুট প্রজেক্টের একটা জিপ ফাইল নামিয়ে সেটা আমাদের ইন্টেলিজের সাথে বা আমাদের আইডি এর সাথে আমরা ইন্টিগ্রেট করে নিতে পারি। এ হচ্ছে একটা প্রসেস। সেকেন্ড প্রসেস হচ্ছে আমরা এখান থেকে আহ, আমরা ইন্টেলিজে আইডিয়ার মাধ্যমে বা আমরা আইডির মাধ্যমে একটা প্রজেক্ট নিতে পারি। সেই প্রজেক্টটা আইদার হতে পারে আমরা ম্যাবেন প্রজেক্ট নিতে পারি। ম্যাবেন প্রজেক্ট নিলে আমাদের যেটা করতে হবে, আমাদের ওই প্যারেন্ট হিসেবে স্প্রিং বুটকে ধরাই দিতে হবে। আমি আগে বলছিলাম যে আমাদের স্প্রিং বুটের মেইন স্ট্রাকচার হচ্ছে এই জায়গায়, এটার প্যারেন্ট হচ্ছে স্প্রিং বুট স্ট্যাটার প্যারেন্ট। আমরা যদি ম্যাবেন প্রজেক্ট নিয়ে থাকি, তখন আমাদের এই অংশটুকু বলে দিলেই সেটা একটা স্প্রিং বুট প্রজেক্ট হয়ে যাবে। অথবা আমরা এটা হচ্ছে সেকেন্ড ওয়ে। থার্ড ওয়ে হচ্ছে যেটা আমি ইউজ করি নরমালি, থার্ড ওয়ে হচ্ছে আমরা এখানে যেটা করব, প্রজেক্ট সেকশন থেকে আমরা এখান থেকে ইউজ করব স্প্রিং ইনিশিয়ালাইজার। এই স্প্রিং ইনিশিয়ালাইজারের মাধ্যমে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারি। তো ফাইনালি প্রজেক্ট যখন আমাদের ক্রিয়েট হয়ে যাবে, তো প্রজেক্ট ক্রিয়েট করার সময় আমাদের অবশ্যই একটা ইনিশিয়াল ডিপেন্ডেন্সি লাগবে, সেটা হচ্ছে ওয়েব। অর্থাৎ আমাদের ওয়েবের ডিপেন্ডেন্সিটা অ্যাড করতে হবে, আদারওয়াইজ আমরা এটা রান করতে পারবো না।
কারণ সে বুঝবে না এটা কি ওয়েব অ্যাপ্লিকেশন নাকি অন্য কিছু, সে তাকে তো রান করাতে হবে। তাকে রান করানোর জন্য হলো আমাদের এই অংশটুকু অ্যাড করে নিতে হবে, এই ডিপেন্ডেন্সিটা ইনিশিয়ালি লাগবেই, এটা ছাড়া রান করানো যাবে না। তো এরপরে আমি যেটা করলাম, আমরা যখন একটা স্প্রিং বুট অ্যাপ্লিকেশন ক্রিয়েট করি তখন বাই ডিফল্ট আমাদের একটা অ্যাপ্লিকেশন ক্লাস দিয়ে দেয়। অ্যাপ্লিকেশনের নেমিং কনভেনশনটা হচ্ছে এই ধরনের, আমাদের যে প্রজেক্টের নাম, সেই প্রজেক্টের নামের ক্যামেল কেস হলেও এটা শুরুটা, যেহেতু এটা ক্লাস নাম, ক্লাসের নাম যেহেতু এটা শুরুতেই ক্যাপিটাল লেটারের হয়, ঠিক আছে? তো অ্যাপ্লিকেশনের নাম পরে হচ্ছে অ্যাপ্লিকেশন। আর এটা যে একটা স্প্রিং বুট অ্যাপ্লিকেশন, দ্যাটস ওয়াই এটা বোঝানোর জন্য এখানে বলা হয়েছে কি স্প্রিং বুট অ্যাপ্লিকেশন একটা নোটেশন দেওয়া আছে। এবং এই অ্যাপ্লিকেশনের মধ্যে কিছুই নাই, এই অ্যাপ্লিকেশনের মধ্যে নরমালি একটা মেইন ক্লাস আছে, সরি একটা মেইন মেথড আছে। যে মেইন মেথডের মধ্যে একটা স্ট্যাটিক মেথড আছে রান। এই রানের কাজ হচ্ছে নরমালি এই রানের মধ্যে দুইটা প্যারামিটার নেয়, একটা হচ্ছে ক্লাস টাইপ প্যারামিটার নিবে আর একটা হচ্ছে আর্গুমেন্ট নিবে। তো এই ক্লাস টাইপ প্যারামিটার যেটা নিবে সেই ক্লাসকে রান করানোই হচ্ছে মূলত তার কাজ, রানের কাজ। এই রানটা হচ্ছে মূলত একটা স্ট্যাটিক মেথড। আর এটা কার মেথড সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মূলত স্প্রিং অ্যাপ্লিকেশনের মেথড। তো আমরা স্প্রিং বুট অ্যাপ্লিকেশন এই নোটেশনের কাছে একটু গিয়ে দেখি এই নোটেশনটা আসলে কি। এই নোটেশনের কাছে যখন আসলাম আমরা এখানে দেখতে পাচ্ছি সে এখানে আরো বেশ কিছু নোটেশন দিয়ে দিছে। এই যে বলছিলাম কম্পোনেন্ট স্ক্যান সে বাই ডিফল্ট নিয়ে নিচ্ছে, ঠিক আছে? কম্পোনেন্ট স্ক্যান আমাদের দিতে হবে না, সে নিজে নিয়ে নিচ্ছে। এরপরে হচ্ছে স্প্রিং বুট কনফিগারেশনে যাই। এবার স্প্রিং বুট কনফিগারেশনে যখন যাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কনফিগারেশন, এই কনফিগারেশন নোটেশনটা সে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এভাবে যদি আমরা এভাবে ভিতরে আরো গভীরে যাই, আরো ভিতরে যাই, দেখতে দেখতে পাবো আমরা ওই তিনটে নোটেশনের বাইরে আরো অনেকগুলো নোটেশন দেখতে পাবো। নরমালি আমি তো বলছি এখানে তিনটে নোটেশন কাজ করে, প্রকৃতপক্ষে এখানে আরো ভিতরে এটার কোনো শেষ নাই, এই নোটেশনের শেষ নাই এখানে। তা আমরা যখন ইন ফিউচার কোনো নোটেশন ক্রিয়েট করবো আমাদেরও এই প্রসেস মেনটেন করে আমাদের নোটেশন গুলা ক্রিয়েট করতে হবে। তো আমরা উইদাউট এনি আদার কনফিগারেশন, দ্যাট মিন্স আমরা কোনো ধরনের কন্ট্রোলার, কোনো ধরনের সার্ভিস বা অথবা কোনো ধরনের মডেল ছাড়াই আমরা এই প্রজেক্টটা ইনিশিয়ালি রান করাতে পারি, সেটা আমরা দেখে নিলাম কিভাবে রান করলাম। তবে রান করানোর পরে সে একটা হোয়াইট লেভেল এরর দেখায় যেহেতু তার কোনো ম্যাপিং নেই। তো সেটা আমাদের বলে দেয় যে আমাদের এখানে এক্সপ্লিসিটলি কোনো ম্যাপিং দেওয়া নেই, দ্যাটস ওয়াই ওই পাথের মধ্যে সে একটা এরর মেসেজ দেখায়। তো আমরা ওই এররটা রিজলভ করার জন্য আমরা একটা রুট পাথ এখানে দিলাম। তো রুট পাথের মধ্যে প্রথমে আমি রেস্ট কন্ট্রোলার মাধ্যমে জাস্ট একটা হ্যালো ওয়ার্ল্ড টাইপের কিছু দেখাইছি। পরবর্তীতে আমরা ভিউ রিজলভার বা টাইম লিপ যেটাকে বলা হয় ট্যামলেট ইঞ্জিন, স্প্রিং এর ট্যামলেট ইঞ্জিনের মাধ্যমে আমরা সেটা কন্ট্রোলার থেকে কিভাবে ভিউতে ডাটা পাস করাতে হয় সেটা আমরা দেখে নিলাম। ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া আমরা যখন ওই একটা প্লেন টেক্সট রান করালাম তখন রেস্ট কন্ট্রোলার দিলাম, হ্যাঁ, আর এখন আমরা একটা এচটিএমএল পেজ রিটার্ন করতেছি, কন্ট্রোলার দিলাম। এখানে কেন রেস্ট কন্ট্রোলার দিলাম না? এখানে কেন রেস্ট কন্ট্রোলার দিলাম না? রেস্ট কন্ট্রোলার মূলত একটা কন্ট্রোলার, সেটা যখন আমরা রেস্ট অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করব তখন ইনশাল্লাহ বুঝতে পারবো। রেস্ট কন্ট্রোলার হচ্ছে ওয়ান কাইন্ড অফ কন্ট্রোলার। আমরা রেস্ট কন্ট্রোলারের কাছে যাই, আসলে এই জিনিসগুলা যদি তুমি যেভাবে কোয়েশ্চেন করছো ওইভাবে যদি আমরা আগাই তাহলে জিনিসগুলো আরো ভালোভাবে বোঝা যায়। আমি রেস্ট কন্ট্রোলারের কাছে গেলাম। রেস্ট কন্ট্রোলার আসলে কি? রেস্ট কন্ট্রোলার হচ্ছে ওয়ান কাইন্ড অফ কন্ট্রোলার, ঠিক আছে? রেস্ট কন্ট্রোলার মূলত কি করে, সে রেসপন্স বডি, অর্থাৎ সে একটা বডিকে রিটার্ন করে, রেসপন্স করে একটা বডিকে, সে একটা HTML পেজকে রিটার্ন করে না। দ্যাট মিন্স আমরা এখানে এটা রেস্ট কন্ট্রোলার ইউজ না করে আমরা এই অংশটুকু ইজিলি এভাবে করতে পারতাম, কন্ট্রোলার এটাকে রেসপন্স বডি, এই দুইটা নোটেশন যখন ইউজ করতেছি এটা একটা রেস্ট কন্ট্রোলার হয়ে গেছে। অর্থাৎ এই কন্ট্রোলার এখন কোনো ধরনের ভিউ পেজকে রিটার্ন করবে না, সে একটা রেসপন্স বডি দিবে, অর্থাৎ সে একটা অবজেক্টের ডাটা রিপ্রেজেন্টেশন দিবে, দ্যাটস ইট। সেটা রিপ্রেজেন্ট দিবে, অবজেক্টের ডাটা রিপ্রেজেন্ট দিবে, সেটা কি আকারে? বডি আকারে তো দিবে, সেটা কি মানে জেসন, এক্সএমএল নাকি আদার্স? জেসন আকারে দিবে। বাই ডিফল্ট এখানে কনভেনশন হচ্ছে জেসন আকারে দিবে। আমরা চাইলে সেটাকে
কনফিগার করে নিতে পারি যে আমাদের এক্সএমএল আকারে প্রয়োজন, তখন আমরা আমাদের মতো কনফিগার করে নিলাম এক্সএমএল, তখন সে এক্সএমএল দেওয়া শুরু করবে। তবে বাই ডিফল্ট যেটা দেয় সেটা হচ্ছে জেসন। ভাই কনফিউশন ক্লিয়ার। ক্লিয়ার? জি জি। আচ্ছা, তো এরপরে আমরা যদি রেসপন্স বডির মধ্যে যাই তখন দেখতে পাবো এটা হচ্ছে জাস্ট একটা অ্যানোটেশন, কিন্তু এই অ্যানোটেশনের মধ্যে আসলে দেওয়ার মতো কিছু নাই। তো কিন্তু এটা আসলে কি কাজ করে, কিভাবে তারা অ্যানোটেশন গুলা করায়, বা এই অ্যানোটেশনটা যে একটা জেসন রেসপন্স দিবে, এটা আসলে তারা করে কিভাবে, এই জিনিসটা আমরা যখন এওপি করব, আমরা যখন এওপির পরে আমরা আহ, আরো বেশ কিছু ফিচার আছে এওপি, নরমালি এওপিটা যখন করব তখন আমরা দেখতে পাবো আসলে একটা নোটেশন কিভাবে এই কাজগুলা করে। তখন তোমার ওই যে প্রথমে একটা কোয়েশ্চেন ছিল, আসলে নোটেশনের ভিতরে তো তেমন কিছু থাকে না, যেমন ওই যে ওভাররাইট, এটা আমরা কেটে দিলেও কোনো প্রবলেম হয় না, কিন্তু এই যে রেসপন্স বডি, এটা কেটে দিলে তো প্রবলেম হবে। কেন প্রবলেম হবে তখন আমরা ওইখান থেকে জানতে পারবো, অথবা কেন প্রবলেম হবে না সেটাও জানতে পারবো। ঠিক আছে? ওকে ভাই। তো ডেভেলপারদের যেন কষ্ট না হয়, এই যে কন্ট্রোলার একবার ডিক্লেয়ার করে পরবর্তী আরেকটা নোটেশন রেসপন্স বডি দেওয়া, ডেভেলপারদের যেন কষ্ট না হয়, এই কারণেই তারা আরেকটা নোটেশন দিয়ে দিয়েছে যেটার নাম হচ্ছে রেস্ট কন্ট্রোলার। এই কারণে আমরা এখানে রেস্ট কন্ট্রোলার ইউজ করতেছি। ওই রেস্ট কন্ট্রোলার হচ্ছে ইন জেনারেল, মানে আমি যদি ইন এসেন্স একটা ছোট রিভিউ দিই, সেটা হচ্ছে রেস্ট কন্ট্রোলার হচ্ছে ওয়ান কাইন্ড অফ কন্ট্রোলার যেটা আমাদের একটা রেসপন্স বডি রিপ্রেজেন্ট দেয়। দ্যাটস ইট। আচ্ছা, আর আর কোনো কোয়েশ্চেন আছে? না ভাই। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। রাকিব ভাই? হ্যাঁ, স্লাইডটা দিয়ে দিয়েন ভাইয়া, হ্যাঁ, তাহলে একটু অবশ্যই পড়তে অবশ্যই, সুবিধা স্লাইডটা হবে। আমি শেয়ার করে দিব। এরপরে হচ্ছে রাকিব ভাই আছে, তারপরে আতিউর ভাই আছে, মাহাদি ভাই। মাহাদি ভাই কি জয়েন করছে? মাহাদি ভাই মনে হয় নাই। এরপরে হচ্ছে মুমিন ভাই আছে। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকলে সেটা বলতে পারেন। কোশ্চেন না, আমার জাস্ট হলো আমি কি বুঝছি এটা জাস্ট আমি হ্যাঁ, সংক্ষেপে একটু অবশ্যই বলতে অবশ্যই পারি অবশ্যই, 2 মিনিটে। হ্যাঁ, আপনার আচ্ছা, বেশ সুন্দর হয়েছে, আমি বেশ অনেক কিছু শিখছি। আপনি ওই ক্লাসে একটু জানতো স্প্রিং বুট টিউটোরিয়ালের মেন যে ক্লাসটা। মেইন ক্লাসটা আসলাম। হ্যাঁ, মেন যে ক্লাসটা আছে আমার এখানে। ওকে, তো জেনারেলি আপনি একটা ভালো উদাহরণ দিয়েছেন, ওই যে স্প্রিং এমভিসি আর হচ্ছে স্প্রিং বুটের মধ্যে যে তুলনাটা করে দিয়েছেন, ওই হ্যাঁ, আমার বেশ কাজে লাগছে। স্প্রিং এমভিসি তে জেনারেলি আমরা করতাম তখন হলো, ধরেন স্প্রিং এর যে কনফিগারেশন ফাইলটা সেটা হলো এক্সএমএল দিয়ে ডিজাইন করে দিতাম, রাইট আর অথবা হচ্ছে ক্লাস দিয়েও স্প্রিং এর কনফিগারেশন ফাইলটা করা যায়। রাইট, স্প্রিং বুট বাই ডিফল্ট করছে কি ক্লাস দিয়ে স্প্রিং কনফিগারেশন করে ফেলছে, তাই করে তো? ফেলছে, রাইট। হ্যাঁ, এখন হচ্ছে এক্সএমএল এ যখন আমরা করতাম, স্প্রিং এমভিসি এর এক্সএমএল এ যখন করতাম, তখন যেটা করতাম স্প্রিং এর হাতে ওই কনফিগারেশন ফাইলটা তুলে দেওয়ার আগে আমরা যেটা করতাম, বলে দিতাম যে আমার বেস প্যাকেজ হচ্ছে এই বেস প্যাকেজের মধ্যে যে ক্লাসগুলো থাকবে সেই ক্লাসগুলোতে ক্লাসগুলোর যদি কারোর অ্যানোটেশন মানে মার্ক করে দেওয়া থাকে যে আমার কম্পোনেন্ট মনে হয়, হ্যাঁ, কম্পোনেন্ট যদি কোনো নেক্সট ক্লাসের দেওয়া উপরে থাকে। দিয়ে দেওয়া থাকে, তাহলে হ্যাঁ হ্যাঁ, তাহলে আমার ওই ক্লাসগুলোর জন্য আপনি অবজেক্ট তৈরি করে দেন, হ্যাঁ, তাই রাইট তো? রাইট। তো হ্যাঁ, এখন হচ্ছে যদি স্প্রিং বুট যেহেতু ক্লাস ক্লাস দিয়ে হচ্ছে স্প্রিং এর কনফিগারেশন করছে, হুম, এই সেজন্য হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে কি যে আপনার ওই যে কনফিগারেশন যে ওই যে আপনি ওই যে স্প্রিং বুট অ্যাপ্লিকেশনের মধ্যে কম্পোনেন্ট যে অ্যানোটেশনটা, কম্পোনেন্ট কম্পোনেন্ট স্ক্যান। স্ক্যান, হ্যাঁ, কম্পোনেন্ট স্ক্যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কম্পোনেন্ট স্ক্যানটা এর মধ্যে রয়ে গেছে, হ্যাঁ, যার দরুন এই ক্লাসটা যেই প্যাকেজের মধ্যে আছে সেই প্যাকেজের আন্ডারে যত ক্লাস থাকবে ও ওই হচ্ছে প্যাকেজ এবং ক্লাসগুলোরে সাব রিড প্যাকেজ। করে। আর আমি একটু এডিশনাল হ্যাঁ অ্যাড হ্যাঁ করি, এই প্যাকেজ এবং এর সাব প্যাকেজ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই প্যাকেজ এবং এই সাব প্যাকেজ হ্যাঁ,
ক্লাস থাকবে তত ক্লাস ওই স্প্রিং এর হাতে যখন চলে যাবে তখন ও রিড করে ওই যদি কোনো ক্লাসের তার উপরে যদি কোনো অ্যানোটেশন থাকে যে আমার বিন তৈরি করে দাও মানে অবজেক্ট তৈরি করে দাও, তখন হচ্ছে স্প্রিং বাই ডিফল্ট অবজেক্ট তৈরি করে দেবে, তাই? আচ্ছা, এটা আমি বুঝছি। আরেকটা হলো যে যেহেতু হচ্ছে আপনার এইটা হচ্ছে ক্লাস লেভেলের একটা কনফিগারেশন ফাইল, সেজন্য ওই যে @spring boot অ্যাপ্লিকেশন ওর ভিতরে কনফিগারেশন নামে একটা অ্যানোটেশন আছে যে কিনা কোনো ক্লাসকে বলে দেয় এটা হলো একটা স্প্রিং না আমরা এখানে চাইলে ওই কনফিগারেশন ফাইল। কনফিগারেশন এনোটেশন থাকলে নরমালি কি হয়, কনফিগারেশন এনোটেশন থাকলে আমরা সে ফর एग्जांपल আমার এখানে একটা বিন নাই, অর্থাৎ আমার এখানে একটা ক্লাস আমি ক্রিয়েট করি নাই, আমরা তো এখানে অনেক ধরনের ক্লাস ক্রিয়েট করব। সে ফর एग्जांपल আমরা পাসওয়ার্ড এনক্রিপ্ট করার জন্য একটা ইয়া লাগবে, ওই স্ট্রিং এর একটা ক্লাস লাগবে যেটার নাম হচ্ছে পাসওয়ার্ড এনকোডার বা বিক্রিপ্ট পাসওয়ার্ড এনকোডার, রাইট? আচ্ছা, এই বিক্রিপ্ট পাসওয়ার্ড এনকোডারটা তো আমরা এখানে ক্রিয়েট করি নাই, ওটা হচ্ছে জাভার বানানো ক্লাস, রাইট? স্প্রিং এর বানানো ক্লাস। তো ওই ক্লাসটা তো আমার এখানে ইনজেক্ট করতে হবে। আমাদের যখন কোনো স্প্রিং এর বানানো কোনো ক্লাস ইনজেক্ট করা লাগে তখন ওই ক্লাসের উপরে অবশ্যই অ্যানোটেশন থাকতে হয় কনফিগারেশন, ঠিক আছে? তখন ওখানে আমরা বিন ডিক্লেয়ার গুলো করতে পারবো, বিন ডিক্লারেশন গুলো করতে পারবো। আচ্ছা আচ্ছা, জি বুঝছি বুঝছি। এতটুকু মানে এইটা হইলো মানে আমার কাছে মনে হইছে যে এই ক্লাসটা হইলো মানে মেন জিনিস। এই ক্লাসটা বুঝতে পারলে অনেক কিছু অ্যাকচুয়ালি বোঝা যায়। না যেমন এই যে এই জায়গায় একটা আপনি খুব সুন্দর বলছেন যে যে রান মেথডটা কি করে আমাদের এই ক্লাসটারে নিয়ে ও হচ্ছে ওই মেথডের কাছে নিয়ে যায়। ওই মেথড তখন হচ্ছে রিট্রিট করে এই ফাইলের ভিতরে কি কি আছে, এই ফাইল দিয়ে কি কি করতে চাই আমরা, রাইট তাই তো? রাইট। আচ্ছা, আর এই একটু কন্ট্রোলারে যায় আর একটু মানে মেইন কন্ট্রোলার একটা কন্ট্রোলার তৈরি করছি আমরা। হ্যাঁ, এই যে কন্ট্রোলার স্প্রিং বুট টেস্ট, এই জায়গাটায় আমি যেটা বুঝছি যে আপনি দেখাইলেন যে ফার্স্টে দেখাইছিলেন রেস্ট কন্ট্রোলার যখন ইউজ করছি আমরা, রেস্ট কন্ট্রোলার যখন ইউজ করছি তখন মানে আমরা এই ক্লাসের কাছ থেকে আশা করতেছি যে এর মধ্যে যদি কোনো রিকোয়েস্ট আসে ও সবসময় রেস্ট ভ্যালু মানে প্রোভাইড করবে ইউজারকে, তাই তো? রাইট, একটা রেসপন্স বডি প্রোভাইড করবে। হ্যাঁ, রেসপন্স বডি প্রোভাইড করবে। আবার যখন @কন্ট্রোলার মানে সুইচ করে যখন চলে আসলাম তখন বোঝা যাচ্ছে যে এখান থেকে যে রিকোয়েস্ট গুলা যাবে সেই রিকোয়েস্ট গুলা হয়তো মানে বাই ডিফল্ট হচ্ছে ভিউ পেজ রিটার্ন হচ্ছে, রাইট, একটা ভিউ পেজ কে রিটার্ন দিবে। আচ্ছা, আরেকটা জিনিস ভালো শিখলাম যে ওই যে আমরা থিম লিফ মানে থিম লিফ যেটা ইন্ট্রোডিউস করছেন আপনি, থিম লিফ হচ্ছে ইঞ্জিন যেটা বলতেছেন, তো ওই ইঞ্জিন যে বাই ডিফল্ট হচ্ছে আপনি আমরা রাখছি হচ্ছে এই টেমপ্লেটস নামে এই ফোল্ডারের ভিতরে। আচ্ছা, তো বাই ডিফল্ট রেখে দিলে তখন মানে হচ্ছে এই প্রজেক্টের মানে ক্লাস পাথটা হইলো এই জায়গাটাই এই আপনার রিসোর্সের মধ্যে নিয়ে আসে, তাই তো? রাইট, রিসোর্সের মধ্যে নিয়ে এসে আমি বলে দিচ্ছি যে আমার এই ভিউ পেজ থাকবে কোথায়, এই টেমপ্লেটস এর ঠিক পরবর্তী জায়গায়। রাইট, আর আমরা বলে দিচ্ছি যে সাফিক্সগুলো কি হবে .html, তাই? আমি এই হ্যাঁ আমি এই পর্যন্ত বুঝছি। যাক, মাশাআল্লাহ। ভাইয়া, হ্যাঁ বলো। রাকিব ভাই একটা কথা বললো, সেটা হচ্ছে যে আমরা কোনো প্যাকেজকে যখন স্ক্যান করি এই জন্য যে এক্সএমএল ফাইলে কনফিগারেশন বলা আছে সেটা তুমি খুঁজে নাও। তো ওটা খুঁজে নেওয়ার জন্য কোন ক্লাসটাকে সে নিবে আর কি, সেটার জন্য ওই কোন ক্লাসটাকে নিবে ওই ক্লাসটা ফাইন্ড আউট করার জন্য ওই ক্লাসের উপর কম্পোনেন্ট অ্যানোটেশনটা আমাদের দিতে হবে, রাইট? এখন আর দিতে হবে না, যেহেতু আমরা এখানে বলে দিছি যেহেতু আমাদের এই প্যাকেজ এবং এর যতগুলা সাব প্যাকেজ থাকবে সবগুলা হচ্ছে আমাদের কনফিগারেবল, ঠিক আছে? অর্থাৎ আমাদের এই প্যাকেজ এবং এর যতগুলা সাব প্যাকেজ থাকবে এইগুলা অটোমেটিক এখন কম্পোনেন্ট স্ক্যান বেস প্যাকেজ হয়ে গেছে। এখানেও দেখেন এখানেও কিন্তু আমরা ওই বেস প্যাকেজটা কিন্তু একবারই বলছি, এখানেও আমাদের ঠিক একই এই কনফিগারেশনটা এখানে কিন্তু আমরা একবারই বলছি এই কম্পোনেন্ট স্ক্যান বেস প্যাকেজ, এটা একবারই চেনে দিতে হয়, এটা বারবার চেনানো লাগবে না। না ভাই, যদি বলতেছিলাম যদি এমবিসি
ক্ষেত্রে দেয় সেক্ষেত্রে? আচ্ছা, এমবিসির ক্ষেত্রে হ্যাঁ বলো। এমবিসির ক্ষেত্রে যদি আমরা এই কম্পোনেন্ট স্ক্যান দিয়ে কোনো একটা প্যাকেজকে চিনাই দিয়ে আমরা এক্সএমএল এ সেটা কনফিগারেশন করে দেই, তারপরে